বর্তমান যে সরকার আছেন এই সরকারটা তো সাময়িক, নির্দিষ্ট সময়ে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে সরকারের চেয়েও সাময়িক। এদের উপরে সব দোষ চাপিয়ে, সব দায় চাপিয়ে এদেরকে যদি ব্যতিব্যস্ত করে রাখি, তাহলে মূল যে ফ্রেমওয়ার্ক, ডেমোক্রেসির যে ফ্রেমওয়ার্ক, সেইটার ব্যাপারে তারা যে কাজ করছেন সেই কাজটা কিন্তু বিঘ্ন হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, সেটা করার জন্য আমরা প্রস্তুত হয়েছি। আর অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে একজন নির্বাচিত প্রতিনিধির সবচেয়ে বড় পবিত্র আমানত। অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে তাহলে তার কোনো দাম নাই, তার কোনো মূল্য নেই। এটা আমাদেরকে বুঝতে হবে। বর্তমান যে সরকার আছেন এই সরকারটা তো সাময়িক, নির্দিষ্ট সময়ে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে সরকারের চেয়েও সাময়িক। এদের উপরে সব দোষ চাপিয়ে, সব দায় চাপিয়ে এদেরকে যদি ব্যতিব্যস্ত করে রাখি, তাহলে মূল যে ফ্রেমওয়ার্ক, ডেমোক্রেসির যে ফ্রেমওয়ার্ক, সেইটার ব্যাপারে তারা যে কাজ করছেন সেই কাজটা কিন্তু বিঘ্ন হচ্ছে। এক্ষেত্রে আমাদের সবার সমান দায়বদ্ধতা রয়েছে। যাই হোক, আমি আসলে এখানে জ্ঞান দেওয়ার জন্য দাঁড়াইনি, আমি আমার অনুভূতির কথাগুলো বলার চেষ্টা করেছি এবং কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দিনক্ষণ দিয়ে। আমি কাউকে দোষারোপ করবো না, কোনো রাজনীতিবিদ কি না, কারণ দোষারোপ করার মালিক হচ্ছেন আপনারা। যেদিন ব্যালট পেপারটি ভোটের ব্যালট বাক্সে ঢুকাতে পারবেন, সঠিকভাবে চিন্তা বিশ্লেষণ বিবেচনা করে, সেদিন পরিবর্তনের একটা সূচনা হবে। যারা খারাপ করে গেছেন তাদেরকে গালাগাল করে আমাদের দায়িত্ব শেষ হবে না, তাদের চেয়ে অনেক ভালো করতে হবে, উল্টো করতে হবে এবং উল্টো করে মানুষের মনের মধ্যে আবার প্রবেশ করতে হবে। সেটাই হবে আজকের আমাদের এই প্রতিজ্ঞা, যে যেখানে যে অবস্থানেই আছি কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। নিজেরও যদি ক্ষতি হয় তারপরেও কথা বলতে হবে এবং কাজ করতে হবে এবং নিজে কিছু হওয়ার চেষ্টা করতে হবে। রাজনীতিবিদদের অপরাধটা কি? বলে ক্ষমতায় যাওয়া। হ্যাঁ, ধরে নিলাম আপনাদের ভাষায় বা অন্যের ভাষায় ক্ষমতায় যাওয়া। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া। ওখানে তো আমার যেতেই হবে, কারণ আমার টার্গেট তো ওইটা, না হলে আমি জনগণের জন্য কাজ করবো কিভাবে? আবার যেটা আপনাদের মধ্যে, আপনাদের এই আন্তঃক্যাডারের মধ্যে ভালো যে কাজগুলো হয়েছে সেটা 1980-তে হয়েছে, 1992-তে হয়েছে, আবার পরবর্তীতে 2002-এ হয়েছে। তিনটাই হচ্ছে বিএনপির শাসন আমল। মনে করে থাকেন, বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তার অর্থ কি? ভালো এবং খারাপ দুটো দিক। এটা বিভিন্ন পেশায় আছে। আমরা সবসময় বলি সাদা কালো টেলিভিশন, রঙিন টেলিভিশন। না, সাদা কালো এই দুটো কিন্তু রং। সাদাও একটা রং, কালো একটা রং। আরেকটাকে রঙিন বলার তো প্রয়োজন নেই। এই দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে, খুব সুন্দর সুকৌশলে চমৎকার ভাবে এটা করা হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো প্রয়োজন নেই তো। আন্তরিকতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অ্যাপোলো 11 নিয়ে যখন চন্দ্র বিজয় করলেন নীল আর্মস্ট্রং, তারও প্রায় 10 বছর পরে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। চন্দ্র বিজয় করতে তো তার প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা লাগে নাই, তার আন্তরিকতা ছিল, অদম্য উৎসাহ ছিল, ইচ্ছা ছিল। সেই ইচ্ছার বাস্তবায়ন তিনি করে দেখিয়েছেন দৃঢ়বদ্ধ শপথের মধ্য দিয়ে। এই পাথেয়গুলোকে নিয়েই আমাদেরকে এগোতে হবে। আর জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিসের যে পরামর্শগুলো আপনারা দিয়েছেন, এখানে যেগুলো আছে সেগুলোর সঙ্গে দ্বিমত করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। কোনো যুক্তিসঙ্গত কারণ আমি অন্তত দিচ্ছি না। কারণ আমরা দেখেছি সবচেয়ে বড় যেটা উদাহরণ আমাদের জাতীয় জীবনে, বড় সবচেয়ে যেটা ক্রাইসিস, সেইটাকে উঠেছে কিন্তু এই যে আপনাদের বাংলাদেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা 1972-এ যা ছিল তার থেকে অনেক 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 গুণ বেড়েছে। কিন্তু আমাদের চাষযোগ্য জমি যেটা ছিল তা কিন্তু ক্রমে 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 কমে এসেছে। নগরায়নের কারণে, শিল্পায়নের কারণে, বিভিন্ন কারণে, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারাল বিভিন্ন অন্যান্য কাঠামোর কারণে চাষযোগ্য জমি কমে গেছে। কিন্তু তারপরেও এই 3 গুণ 4 গুণ বা 5 গুণ বেশি জনসংখ্যা 72-এর তুলনায় তারা কিন্তু খেয়ে পড়ে থাকছে। এটা হচ্ছে বাংলাদেশের কৃষিবিদদের অবদান। স্বাস্থ্য খাতে আছে সবচেয়ে কম বাজেট বরাদ্দ আমাদের, শ্রীলঙ্কার চেয়ে কম, নেপালের চেয়ে কম, আফগানিস্তানের চেয়ে একটু উপরে, ভুটানের চেয়েও কম।
তারপর তো স্বাস্থ্যক্ষেত্রে আমাদের চিকিৎসকরা অনেক অনেক যুগান্তকারী সফলতারা দেখাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রের কথা বললাম, শিক্ষার দিক থেকে অনেক কিছু, অনেক ভালো উদাহরণ আমাদের সামনে রয়েছে। কুমিল্লায় যে বার্ড, বাংলাদেশ ইনস্টিটিউশন অফ রুরাল ডেভেলপমেন্ট, আক্তার আহমেদ খান, তিনি তো বাংলাদেশের একজন জাতীয় প্রতিভা, একজন বরেণ্য সম্মানিত ব্যক্তি। আজকে কি তাকে আমরা অনুসরণ করছি? এলজিআইডি সেক্টরের কামরুল ইসলাম সিদ্দিকী, তার মতো ওরকম একজন ইনোভেটিভ মানুষ আজকে কি এই সমাজের মধ্যে আছে? নেই। আমরা সবাই কেন জন্য যার যার গ্রুপ ইন্টারেস্ট নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে গেছি। এই গ্রুপ ইন্টারেস্টের বাইরেও একটা কথা কিন্তু আছে। টেকনোলজি অনেক ডেভেলপ করেছে, কথা ঠিক, অনেক ডেভেলপ করেছে। টেকনোলজির মাধ্যমে মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলা আর মায়ের কোলে শুয়ে মায়ের আঁচলে মুখের ঘাম মোছা দুটো এক জিনিস না।